হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার 8 PM আমাদের যে সায়েন্সের সিরিজ চলছে, আজকে কেমিস্ট্রির 12 নম্বর ভিডিও সংকর ধাতু বা ধাতু সংকরের বা অ্যালয় এর উপর বাছাই করা 20টি কোশ্চেন এবং বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা জানো রেগুলার রাত 8টা থেকে বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে PYQ গুলো আমাদের প্র্যাকটিস সেশন চলছে এবং বর্ণনা সহ। ঠিক আছে, আপকামিং WBP উইথ KP, রেলওয়ে সহ PSC সমস্ত রকম এক্সামের জন্য কিন্তু এই ধরনের ভিডিওগুলো ইম্পর্টেন্ট হচ্ছে। তো আমাদের ক্লাস রুটিনগুলো একবার দেখে নাও। ইংলিশের যে লাইভ সেশনটা চলছে রোজ সন্ধ্যে 7টা থেকে, সায়েন্সের ভিডিওগুলো থাকছে রাত 8টা এবং ম্যাথ GI এটা লাইভ আকারে থাকছে কিন্তু রাত 10টা থেকে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যায়। সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো এখানে প্রোভাইড করতে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসো, বা ধাতু সংকরের ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলা হয়েছে, বিজোড় জুটি খুঁজতে বলেছে। এর মধ্যে কোনটি বিজোড়? ঠিক আছে, এর মধ্যে কোনটি বিজোড়? নাইট্রোজেন এবং অক্সিজেন বায়ুতে রয়েছে, সালফার ফসফরাস ম্যাথস্টিক হাইড্রোজেন এবং অক্সিজেন জলের মধ্যে, ম্যাগনেসিয়াম এবং সিলভার স্টেনলেস স্টিল। তো এর মধ্যে যেটা বিজোড় আছে সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম এবং সিলভার স্টেনলেস স্টিল, এটা ভুল আছে। ঠিক আছে, স্টেনলেস স্টিলে 18% পর্যন্ত ক্রোমিয়াম থাকে, 8% পর্যন্ত নিকেল থাকে। তার মানে স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর নিকেল থাকে। ঠিক আছে, এখানে বলে দিয়েছিল ম্যাগনেসিয়াম আর সিলভার থাকে, তার মানে এটাই হয়ে যাচ্ছে ভুল আমাদের, তাই না? এটি জরা প্রতিরোধী, এটি রান্নাঘর এবং অস্ত্রোপচারের যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহার করা হয়। স্টেনলেস স্টিল যেটা বাতাসে 78% নাইট্রোজেন থাকে, 21% অক্সিজেন থাকে, ম্যাথস্টিক তৈরি করতে লাল ফসফরাস সালফার ব্যবহার করা হয়। অর্থাৎ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তিনটে ঠিক আছে। তাহলে ভুল কোনটা? অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে ভুল। এটাই আমাদের খুঁজতে বলেছে। ঠিক আছে, পরেরটাও দেখো। আরআরবি NTPC তে আসা 2016-তে বলেছে নিচের থেকে আলাদা বেছে নিন। নিচের মধ্যে কোনটি আলাদা? অ্যালুমিনিয়াম, লোহা, তামা আর হচ্ছে পিতল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি পিতল। কেন পিতল হচ্ছে? দেখো, অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু, লোহাও হচ্ছে একটা ধাতু, তামাও হচ্ছে একটা ধাতু, শুধুমাত্র পিতলটা কি হয়ে যাচ্ছে? অ্যালয় হয়ে যাচ্ছে। কিন্তু পিতল অ্যালয় বা সংকর ধাতু হয়ে যাচ্ছে। ঠিক আছে, পিতল হয়ে যাচ্ছে কিন্তু একটা সংকর ধাতু, মানে দুটো ধাতু মিশিয়ে কিন্তু পিতল তৈরি করে। ঠিক আছে, স্টেনলেস স্টিল কি? স্টেনলেস স্টিল কি? যৌগ, মিশ্রণ, উপাদান নাকি খাদ? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে খাদ, বা এটাকে অ্যালয় বা ধাতু সংকর বলা যেতে পারে। ঠিক আছে, খাদ বলে কিছু জিনিস অতটা ঠিক না, এটা বাংলা করা হয়েছে। তো এটা কিন্তু ধাতু সংকর বা সংকর ধাতু। ঠিক আছে, আরআরবি NTPC 2016-তে আসে। ঠিক আছে, তো স্টেনলেস স্টিল ইস্পাতের একটি সংকর ধাতু। এখানে লোহা, কার্বন, ক্রোমিয়াম এবং নিকেল থাকে। ঠিক আছে, স্টেনলেস স্টিল কে আবিষ্কার করে? স্টেনলেস স্টিল কে আবিষ্কার করে? দেখো, আরআরবি NTPC 2016 একটা জায়গা থেকে কত ধরনের কোশ্চেন আসছে, আমাদের কিন্তু সমস্তটা টপিক ওয়াইজ তোমাদের প্র্যাকটিস করে দিচ্ছি। ঠিক আছে, স্টেনলেস স্টিল কে আবিষ্কার করে? উইলিয়াম হাওয়ার্ড লিভেন্স, জোসেফ অ্যাসপারদিন, হ্যারি বিয়ারলি, জেমস ডিসন। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে হ্যারি বিয়ারলি আবিষ্কার করেন স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল হ্যারি বিয়ারলি আবিষ্কার করেন। স্টেনলেস স্টিল হলো একটি ইস্পাত যা জৈব এবং অজৈব অ্যাসিড দ্বারা নষ্ট হয় না। এতে 15 থেকে 20% থাকে ক্রোমিয়াম, 8 থেকে 10% থাকে নিকেল এবং লোহা। বোঝা গেল? নিচের কোনটি উচ্চ তাপমাত্রায় সহজে জারিত হয় না? উচ্চ তাপমাত্রায় সহজে জারিত হয় না মানে অক্সিডাইজড হয় না। ঠিক আছে, অর্ধপরিবাহী, পরিবাহী, অন্তরক। অন্তরক মানে যেটা পরিবাহীতে বাধা সৃষ্টি করে আর কি, সেটাকে অন্তরক পদার্থ বলে, যেটাকে ইনসুলেটর বলে। আর একটা হচ্ছে গিয়ে সংকর ধাতু বা অ্যালয়। সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাচ্ছে অ্যালয় বা সংকর ধাতু বা খাদ, যাই বলো না কেন, এটা উচ্চ তাপমাত্রায় সহজে অক্সিডাইজড হয় না বা জারিত হয়। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো। আরআরবি গ্রুপ ডি তে আসা 2018-তে বলেছে উচ্চ তাপমাত্রা অর্জনের জন্য বৈদ্যুতিক গরম করার ডিভাইসগুলি সাধারণত ড্যাশ ব্যবহার করে। বৈদ্যুতিক যেগুলো হিটার বা এই ধরনের জিনিসগুলো যেগুলো দিয়ে গরম করে,
সেগুলোতে কি ব্যবহার করা হয়? সেগুলোতে ব্যবহার করা হয় ধাতু সংকর বা অ্যালয়। ঠিক আছে, এখানে দেখো বৈদ্যুতিক হিটারের কথা বলা হচ্ছে। এখানে নাইক্রোম তার ব্যবহার করা হয় এবং সর্পিল আকার মানে এরকম প্যাঁচানো স্প্রিং এর মতো থাকে, যা সিরামিক বা প্লাস্টার অফ প্যারিস এর প্লেট তৈরি করে খাঁজের ভেতর থাকে। এটি হিটিং বলা হয়, এটাকে হিটিং বলা হয়। এখানে নাইক্রোম, নিকেল, ক্রোমিয়াম এগুলো সব থাকে। তামার সঙ্গে সোনা মেশানো হয় সোনাকে আরো হলুদ করার জন্য, সোনা চকচকে করতে, সোনাকে নরম করা, সোনাকে শক্ত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তামার সঙ্গে মেশানো হয় তার কারণ সোনাকে শক্ত করার জন্য। ঠিক আছে, সোনা একটি ধাতু, এটি নরম, প্রসার্য, বিবর্ধনযোগ্য, হলুদ চকচকে, তাপ এবং বিদ্যুতের পরিবাহী একটা ধাতু। দেখো সোনার কিন্তু নমনীয়তা সর্বাধিক, সমস্ত ধাতুদের মধ্যে সোনা সব থেকে বেশি নরম, এই কারণে সোনাকে পিটিয়ে সব থেকে বেশি পাতলা করা যায়। ঠিক আছে, এই জন্য কপার মিশে একটু শক্ত করা। নিচের কোন সংকর ধাতু 4টি উপাদান দিয়ে গঠিত? নিচের কোন সংকর ধাতু 4টি উপাদান দিয়ে গঠিত? ক্যানস্ট্যান্টান, নাইক্রোম, ম্যাঙ্গানিজ, সোল্ডার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি নাইক্রোম তার। এটা হিটারে ব্যবহার করা হয়, একটু আগে আমরা পড়লাম। নাইক্রোম তার কি কি দিয়ে গঠিত? প্রধানত নিকেল, ক্রোমিয়াম, লোহা এবং সামান্য পরিমাণ কার্বনও এর ভেতর থাকে। ঠিক আছে, এরপরে দেখো যখন লোহার সাথে ড্যাশ এবং ড্যাশ মিশ্রিত হয় তখন আমরা স্টেনলেস স্টিল পাওয়া যায়। লোহার সঙ্গে একটু আগে আমরা যেটা বললাম নিকেল আর ক্রোমিয়াম মেশানো হলে এখানে স্টেনলেস স্টিল ব্যবহার করা পাওয়া যায়। ঠিক আছে, লোহার সঙ্গে নিকেল এবং ক্রোমিয়াম। 10এরটাই চলে আসো আরবি গ্রুপ ডি 2018তে আসা বলেছে যদি একটি সংকর ধাতু পারদ হয়, একটি সংকর ধাতু কি পারদ বা এইচ, তাহলে তাকে বলা হবে কি? অ্যামালগাম, ব্রোঞ্জ, ঝাল নাকি পিত? সঠিক উত্তর হয়েছে অ্যামালগাম। ঠিক আছে, জিঙ্ক পারদের যেটা হয় সেটা হচ্ছে গিয়ে অ্যামালগাম। ঠিক আছে, এই পারদের সঙ্গে কোনো মেটাল যুক্ত হলে সেটা অ্যামালগাম ফর্ম গঠন করে। যদি একটি সংকর ধাতু পারদ হয় তবে তাকে অ্যামালগাম বলা হবে। লোহা, প্ল্যাটিনাম, কোবাল্ট, নিকেল, টাংস্টেন এইগুলো ধাতু মিগলাম খুঁজে পাওয়া যায়, অর্থাৎ অ্যামালগাম ফর্মের খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, পারদের সঙ্গে কোনো মেটাল যুক্ত হয়ে সেখানে অ্যামালগাম গঠন করে। 11 নম্বর কোশ্চেনটা চলে আসো আরবি গ্রুপ ডি 2018তে আসা বলেছে নাইক্রোমের গঠন কি যা একটি সংকর ধাতু? নাইক্রোম কি কি দিয়ে গঠিত? দেখো একই জায়গা থেকে কতগুলো কোশ্চেন আছে। আয়রন, নিকেল এবং ক্রোমিয়াম। ঠিক আছে, আয়রন, নিকেল এবং ক্রোমিয়াম। এখানে 25 থেকে ক্রোমিয়াম থাকে, নিকেল থাকে এবং লোহা থাকে। বুঝা গেল? এটা অচুম্বকীয় বৈশিষ্ট্য আছে, মানে এর চুম্বকত্ব নেই। পরের কোশ্চেনটা দেখো, আবার একই কোশ্চেন। দেখো আরআরবি গ্রুপ ডি 2000 বিভিন্ন শিফটে একই জিনিস ঘুরে ফিরে আসছে, তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু রিপিট করবে। ঠিক আছে, এই রিপিট যে ধরনের কোশ্চেনগুলো করে সেগুলো নিয়েই আমি বারবার করে বলি, যাতে এগুলোকে মাথার মধ্যে ঢুকিয়ে দিলে এগুলো কিন্তু পরীক্ষায় কমন আসার চান্স থাকে। ঠিক আছে, তো এটা তো বললাম অনেকবারই। এরপরটাই চলে আসে, বলেছে সালফাইড আকরিকগুলি। আচ্ছা, এটার আগে বলি দুটো কথা, সেটা হচ্ছে খনিজ আর আকরিক। ঠিক আছে, খনিজ আর আকরিক। খনিজ কাকে বলে? মাটির তলা থেকে যা উৎপন্ন করা হয় সেটাকেই বলা হয় খনিজ। আর আকরিক কি? যে সমস্ত খনিজগুলো থেকে অতি সুলভে ধাতু নিষ্কাশন করা যায়, এগুলোকে আকরিক বলা হয়। ঠিক আছে, সালফাইড আকরিকগুলি অতিরিক্ত বাতাসের উপস্থিতিতে জোরালোভাবে উত্তপ্ত হয়ে অক্সাইডে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া হিসেবে পরিচিত হয় কি? এটা কি প্রক্রিয়া হিসেবে পরিচিত? এটা পরিচিত হচ্ছে গিয়ে রোস্টিং বা ভাজা, বাংলায় যেটা বলছে ভাজা বা রোস্টিং হিসাবে পরিচিত। ঠিক আছে, সালফাইডের আকরিকগুলি অতিরিক্ত বাতাসের উপস্থিতিতে জোরালোভাবে উত্তপ্ত করে এবং অক্সাইডে রূপান্তরিত হয়, যাতে অক্সিজেন সংশ্লিষ্ট অক্সাইড তৈরি করতে যুক্ত হয়। সালফারের অমেধ্য গ্যাস বের হয় এবং এটা রোস্টিং নামে পরিচিত এই প্রসেসটা। 14 নম্বর কোশ্চেন চলে আসা বলেছে নিচের কোনটি থোরিয়ামের আকরিক? ইউরেনিয়াম, থোরিয়াম আমরা জানি। দেখো আরআরবি এনটিপিসি 2021-এ আসে। থোরিয়ামের আকরিক হচ্ছে মনোজাইট হচ্ছে থোরিয়ামের আকরিক। ঠিক আছে, থোরিয়াম ধাতু আবিষ্কার করেন বর্জেলিয়াস 1828 খ্রিস্টাব্দে থোরিট আকরিক থেকে। মনোজাইট হলো এর প্রধান আকরিক। ভ্যাকুয়ামে সোডিয়ামের সাথে থোরিয়াম ক্লোরাইড গরম করে থোরিয়াম ধাতু পাওয়া যায়।
পরেরটা দেখো 2021 এনটিপিসি তে আসা নিচের কোনটি সীসার আকরিক? সীসার আকরিক, লেড বা সীসার আকরিক কোনটি? ঠিক আছে, তো আমি আলাদা করে ভিডিওতে আকরিক এবং খনিজ এই যে বিষয়গুলো এগুলোকে আলাদা ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেবো, থিওরিটিক্যাল ক্লাস হবে সেগুলো শুধু। গ্যালেনা হচ্ছে গিয়ে কি সীসার আকরিক, ঠিক আছে, সীসার আকরিক গ্যালেন। 16 নম্বর কোশ্চেনটাই চলে আসো, বলেছে নিচের কোনটি লৌহ গঠিত ধাতব খনিজ নয়? লৌহ গঠিত ধাতব খনিজ নয়, এনটিপিসি 2021 আছে। লৌহ গঠিত ধাতব খনিজ নয় হচ্ছে মাইকা, ঠিক আছে, মাইকা হচ্ছে লৌহ গঠিত ধাতব খনিজ নয়, বাদ বাকিগুলো সব লৌহ গঠিত ধাতব খনিজের মধ্যে। দেখো গঠনের ভিত্তিতে খনিজগুলিকে প্রধানত ধাতব এবং অধাতব দুরকম শ্রেণীবদ্ধ করা হয়। ধাতব খনিজগুলি কাঁচা আকারে ধাতু ধারণ করে। ধাতু হলো কঠিন পদার্থ যা তাপ এবং বিদ্যুৎ সঞ্চালন করে, একটি বৈশিষ্ট্যযুক্ত দীপ্তি এবং চকচক করে। লোহা, আকরিক, বক্সাইট, ম্যাঙ্গানিজ, আকরিক কিছু উদাহরণ, এগুলো হচ্ছে কিছু উদাহরণ, ঠিক আছে। পরেরটাই চলে আসো, যেটা আছে মস্কোভিট, পেগমেটাইট আর হচ্ছে বায়োটাইট। এগুলো কার আকরিক? এগুলো কার আকরিক? এগুলো সব মাইকার আকরিক, ঠিক আছে, এগুলো সব মাইকার আকরিক, বোঝা গেল? মাইকার আকরিক। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, এগুলো এই সমস্ত রাজ্যে সব মাইকা পাওয়া যায়। 18 নম্বর কোশ্চেনে চলে আসো, আরআরবি এনটিপিসি 2021 আসা, বলেছে অ্যালুমিনিয়ামের আকরিককে কি বলা হয়? অ্যালুমিনিয়ামের আকরিককে ম্যাগনেটাইট, ম্যালাকাইট, বক্সাইট নাকি হেমাটাইট? তো অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট। দেখো ম্যাগনেটাইট হচ্ছে আয়রনের আকরিক, মেলাচাইট বা মেলাকাইট হচ্ছে তামার আকরিক, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক এবং হেমাটাইট হচ্ছে আয়রন বা লোহার আকরিক। ওকে, 19 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে মেলাকাইট একটি আকরিক কার? আবার সেই একই কোশ্চেন অন্য একটা শিফটে, ঠিক আছে, একই কোশ্চেন দেখো কতবার করে আসছে। মেলাকাইট একটি আকরিক কার? সেটা হচ্ছে তামার, মেলাকাইট হচ্ছে তামার আকরিক। ওকে, কয়টা নিচের কোনটি প্রধান তামার আকরিক? তামার প্রধান আকরিক কোনটি? তামার প্রধান আকরিক হচ্ছে চালপিওরিট, ঠিক আছে, বা চ্যালকোপাইরাইট হচ্ছে তামার প্রধান। তাহলে আকরিক এবং আকরিকগুলো কোন ধাতুর আকরিক সেগুলো মুখস্থ করলে আমরা এই ধরনের জিনিসগুলো পারবো, ঠিক আছে। তো আজকে ভিডিওর মধ্যে আর ওইটা বলা হলো না, আমি নেক্সট দিন ভিডিওর মধ্যে শুধুমাত্র আকরিক এবং খনিজ যেগুলো যা আছে কোনটা থেকে প্রশ্ন আছে সমস্তটা পড়িয়ে দেবো আলাদা, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো, লাইক, কমেন্ট এবং শেয়ার। সামনে প্রচুর পরীক্ষা আছে, আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে এখনো জয়েন করোনি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে জয়েন করে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। খুব ভালো করে পড়ো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।